নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে রণ ডাকাতের আরও একটি গল্প। এর আগে রণ ডাকাতকে নিয়ে আরও 3টি গল্প প্রকাশ পেয়েছে। তোমরা যারা গল্পগুলি শোনোনি তাদেরকে বলবো সময় পেলে একবার গল্পগুলি শুনে নিও। গল্পের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং রণ ডাকাতকে নিয়ে একটি আলাদা প্লেলিস্টও আছে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রণ ডাকাতের দুর্গাপূজা। চৌগাছা গ্রামে সবে সকাল হয়েছে। বর্ষাকাল চলে গিয়ে শরতের আগমন ঘটেছে। সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি। গাছে গাছে ঘুম ভাঙা পাখিদের হট্টগোল। চাষিরা চলেছে মাঠের দিকে। সারা রাত গ্রাম পাহারা দিয়ে কুকুরগুলো এখন শান্ত হয়ে শুয়ে আছে। চারিদিকে শিউলি ফুলের একটা সুন্দর গন্ধে মেতে আছে। রণ ডাকাত পাশের নদী থেকে 3টি ডুব দিয়ে উঠে এলো। তারপর বাড়ির সামনে থাকা গাছগুলো থেকে জবা ফুল, শিউলি ফুল, নীলকণ্ঠ, নয়নতারা সাজি ভরে তুলে নিয়ে ঘরে গেলেন। ভিজে কাপড়টা পাল্টে চললেন মন্দিরের দিকে। বিষ্ণু আগেই গিয়ে মন্দিরের দরজা খুলে উঠান ঝাড় দিচ্ছে। রণ ডাকাতকে আসতে দেখে সে বলল, সর্দার, তুমি একটু পুজোর গোছগাছগুলো করো, আমি একটু স্নানটা সেরে আসি। রণ ডাকাত বিরক্ত হয়ে বললেন, তোকে কতবার বলেছি আমাকে সর্দার বলিস না, বারণ করলেও শুনিস না। কেউ নেই তো আশেপাশে, আর সবার সামনে তো আমি বলি না। তুমি এত চাপ নিও না তো। এই গ্রামে তোমার এখন আলাদাই ব্যাপার। সবাই যদি জেনেও যায় তোমার আসল পরিচয়, তাতে কারোর কিছু যায় আসে না। তোকে যেটা বলেছি সেটা শুনবি, এত মাতব্বরি করতে হবে না তোর। যা তাড়াতাড়ি স্নান করে আয়, তোর সাথে একটা আলোচনা আছে। বিষ্ণু স্নান করতে গেল। তারপর রণ ডাকাত বসলেন মায়ের পূজায়। একে একে গ্রামের অনেকেই সেখানে হাজির হলো। শঙ্খ, কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি, ধুনোর গন্ধে ভরে উঠল মন্দির প্রাঙ্গণ। প্রায় ঘন্টা 3 লাগলো পুজো শেষ হতে। পুজো শেষ করে রণ ডাকাত আর বিষ্ণু গিয়ে বসল মধু ময়রার দোকানের সামনে। মধুকে রণ ডাকাত হাঁক দিল, মধু, 2 গ্লাস গোল খাওয়াতো আমাদের। সর্দার, বলছিলাম। বিষ্ণু এই কথা বলা মাত্র রণ বিষ্ণুর দিকে কটমট করে তাকাতেই বিষ্ণু বলল, মানে বাবা ঠাকুর, বলছিলাম তখন তুমি কি একটা বলবা বলছিলে? হ্যাঁ, তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করা ছিল। হ্যাঁ, তা বলো, কি বিষয়? বেশ কয়েকদিন ধরে একটা বিষয় আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দুর্গাপুজো এগিয়ে আসলেই আমার এই কথাগুলো খুব মনে পড়ে। তুই হয়তো শুনেছিস, আমার বাড়িতে দুর্গাপুজো হতো। বাবা খুব ধুমধাম করে দুর্গাপুজো করতেন। পুজোর 5-7 দিন গোটা গ্রামের নিমন্ত্রণ থাকতো জমিদার বাড়িতে। সে একদিন গিয়েছে, কি আনন্দ, কি হট্টগোল আর কি মজা, সেসব তো এখন ইতিহাস। এর মধ্যে মধু ময়রা 2 গ্লাস ঘোল হাতে করে নিয়ে এসে হাজির। ঠাকুরমশাই, এই নিন ঘোল খান। রণ ও বিষ্ণু দুইজনে 2 গ্লাস ঘোল ঢকঢক করে খেয়ে নিয়ে গ্লাস খান মধু ময়রার হাতে দিয়ে বিষ্ণু বলল, কাকা, ঘোলটা আজ দারুণ হয়েছে। আর 1 গ্লাস দেবো কর্তা? বিষ্ণু হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু রণ তাকে থামিয়ে দিয়ে বলল, না না, লাগবে না রে, 1 গ্লাস খেয়েই তো পেট ভরে গেল। বিষ্ণু, তুই খেলে খা। না না, আমি আর খাবো না, এমনিতেই প্রসাদ খেয়ে পেটটা একেবারে ভরে আছে। মধু দোকানের ভিতরে গেলে রণ ডাকাত বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম বিষ্ণু? সেসব তো ইতিহাস এখন। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর তো আর দুর্গাপুজো করা হয়নি। তাই ভাবছিলাম যে
এই গ্রামে যদি একটা দুর্গা পুজো করা যায়। বাহ, এ তো দারুণ প্রস্তাব। সে তো খুব ভালো হয়। এখানে দুর্গাপুজো বলতে সেই জমিদার বাড়ি, তা সে অনেক দূর। এত চিন্তা করছো কেন? করেই ফেলো। করা বললেই কি করা যায়? এর নাম দুর্গা পুজো। কত আয়োজন, কত টাকা পয়সা খরচ, এসব কি আর গ্রামের লোকরা দিতে পারবে না? তারা রাজি হবে? একার দ্বারা অন্য সব পুজো করা গেলেও দুর্গা পুজো কখনো করা যায় না। আর তারপর জমিদার মশাইয়েরও অনুমতি প্রয়োজন। জমিদার মশাই তো অনুমতি দেবেনি। আর টাকা পয়সার আয়োজন, এসব নিয়ে একবার গ্রামের মানুষের সঙ্গে কথা বললেই হলো। তা তো বলতেই হবে। তুই এক কাজ কর, তুই একটু দিনুকে বলে রাখ, কাল ওর গরুর গাড়িটা নিয়ে আমরা একটু জমিদার বাড়ি যাব। আচ্ছা, সে নয়, আমি বলে দেবক্ষণ। দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রামের সব মুরব্বীরা এসে জড়ো হয় গ্রামের প্রায় মাঝখানে বড় বটগাছটার তলায়। সন্ধে পর্যন্ত সেখানে আড্ডা, তর্ক বিতর্ক চলতে থাকে। রণডাকাত মাঝে মধ্যেই সেখানে আসে। রণডাকাত আসলে গ্রামের লোকজন একটু বেশি খুশি হয়। তাকে সবাই নিজেদের অভিভাবক বলে মনে করে। আজ খাওয়া দাওয়া শেষ করে রণডাকাত সেখানে এসে উপস্থিত। যথারীতি ঠাকুর মশাইকে আসতে দেখে সবাই তো খুব খুশি। আসেন ঠাকুর মশাই, বসেন বসেন। যতীন উঠে গিয়ে রণডাকাতকে বসতে দিল। গ্রামের অন্যান্যরা বলল, ঠাকুর মশাই মাঝে মধ্যে চলে আসবেন। আপনি তো খুব একটা বেরোন না বাড়ি থেকে, একা একা থাকতে কি ভালো লাগে? আর আপনি আসলে আমাদের এই আড্ডাটা বেশ জমে ওঠে। কত জ্ঞানী মানুষ আপনি। হ্যাঁ, আপনারে পেয়ে তো শুধু আমরা না, গোটা গ্রামটাই ধন্য হয়ে গেছে। থাক থাক, তোমরা একটু বেশি ভালোবাসো আমাকে। আমি সে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সে আমি জানি না। যাই হোক, আজ আসলাম একটা দরকারে। আজ্ঞা করুন ঠাকুর মশাই, আমরা কি উপকার করতে পারি আপনার? উপকার কিছুই না, আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যদি এই গ্রামে একটা দুর্গা পুজোর আয়োজন করা যায়। এই বিষয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। দুর্গা পুজো? বাহ, সে তো খুব ভালো হয় ঠাকুর মশাই, কিন্তু আমরা কি আর পারবো? আমরা তো আর জমিদার না। পারবে না কেন? মায়ের পুজো করতে গেলে কি আর জমিদার প্রজার বাদ বিচার করতে আসে নাকি? মা সবার। বিষয়টা হলো, দুর্গা পুজো তো ছোটোখাটো পুজো নয়। অনেক খাটনি, অনেক পয়সা খরচ করতে হবে। যদিও সবাই মিলে আয়োজন করলে সমস্যা হবে না বলে আমার মনে হয়, কিন্তু তোমরা যদি রাজি থাকো তাহলে আমি জমিদার মশাইয়ের সঙ্গে একবার কথা বলে দেখতে পারি। কারণ তার এলাকার মধ্যে পুজো হবে, তাকে তো একবার অগ্রিম জানানো দরকার। হ্যাঁ রাজি। সে আর বলতে ঠাকুর মশাই, আমরা রাজি। হ্যাঁ, সবাই মিলে ঠিক ব্যবস্থা করে নেব। আপনি একবার জমিদার মশাইকে রাজি করান। আমি কালকে যাব জমিদার মশাইয়ের বাড়ি। তারপর একদিন সবাই মিলে বসে সব কিছুর আলোচনা করে নেওয়া যাবে। পরদিন সকাল সকাল মন্দিরের কাজকর্ম সেরে রণ আর বিষ্ণু গরুর গাড়িতে করে বেরিয়ে পড়ল জমিদার কালী কিঙ্করের বাড়ির উদ্দেশ্যে। জমিদারের বাড়ি এখান থেকে তা প্রায় 15-20 মাইল দূরে। ঘন্টা 2-2.5 লাগবে পৌঁছাতে। কখনো চাষের মাঠ, কখনো বাঁশ বাগান, কখনো ছোটোখাটো গ্রাম, এইসবের মধ্যে দিয়ে হেলে দুলে চলেছে তাদের গরুর গাড়ি। আশেপাশে প্রায় কাশফুল দেখা যাচ্ছে। আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। অনেক দিন বাদে রণডাকাত গ্রামের বাইরে বেরোলো। বিষ্ণু, পুজো আসলেই পরিবেশটা কেমন সুন্দর হয়ে যায়।
আমার তো মনটা বেশ আনন্দে ভরে উঠেছে। হ্যাঁ সর্দার, না মানে হ্যাঁ বাবা ঠাকুর। তাদের গরুর গাড়ির চালক দিনু বলে উঠল, ঠাকুরমশাই আজকেই ফিরবেন নাকি আজ রাত্রিটা ওখানেই থাকবেন? আজকেই ফিরবো রে। তাহলে বিকাল থাকতে থাকতে বেরিয়ে পড়বেন, বেশি রাত্রি করবেন না। বিকাল না, দুপুরের মধ্যেই বেরিয়ে যাব। কিন্তু কেন, তোর কি কোনো কাজ টাজ আছে নাকি? না না, আমার কোনো কাজ নেই। আসলে এ তল্লাটে আজকাল এক ডাকাতের উপদ্রব হয়েছে শোনা যাচ্ছে, তাই বেশি রাত না করাই ভালো। বিষ্ণু চিন্তিতভাবে রণ ডাকাতের দিকে তাকালো। এ তল্লাটে আবার ডাকাতের উপদ্রব? কি নাম তার? তা তো জানি না কি নাম তার, তবে কেউ বলে রণ ডাকাত নাকি আবার ফিরে এসেছে, আবার কেউ বলে রণ ডাকাতের কোনো চেলা, আবার কেউ বলে নতুন কোনো ডাকাত। আচ্ছা, বুঝলাম। আরও খানিকক্ষণ পর নড়াইলের জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো গরুর গাড়ি। এই প্রথম রণডাকাত জমিদার কালী কিঙ্কর চট্টোপাধ্যায়ের বাড়ি এলেন। বাড়ির সামনে একটা বড় গেট, গেটের উপরে দুটো সিংহ মূর্তি, আর গেটের সামনে থেকে সোজা তাকালে উঠোন পেরিয়ে দুর্গা মায়ের দালান, সেখানে তৈরি হচ্ছে মায়ের মূর্তি। গেটের সামনে থাকা এক লাঠিয়াল তাদের পরিচয় জানতে চাইলেন। তারা জমিদার কালী কিঙ্করের সঙ্গে দেখা করতে এসেছেন শুনে একজন গেলেন জমিদার কালী কিঙ্করকে খবর দিতে। রণ উঠোন পেরিয়ে সোজা গিয়ে দাঁড়ালো মায়ের মূর্তির সামনে। কত বছর বাদে যে তিনি মায়ের মূর্তি দেখছেন তা তার নিজেরই মনে নেই। সেই ছোটবেলায় তাদের বাড়িতেও ঠিক এইভাবে মায়ের মূর্তি তৈরি হতো পুজোর আগে থেকে। রণ ডাকাতের চোখ ভিজে গেল জলে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। এদিকে চৌগাছা গ্রামের সিদ্ধেশ্বরী মন্দিরের পূজারি এসেছে শুনে জমিদার তো প্রায় ছুটতে ছুটতে এলেন বাইরে। রানু, রানু, কি সৌভাগ্য আমার, আজ এই গরিবের বাড়িতে তোমার পদধূলি পড়লো। তবে নমস্কার ঠাকুরমশাই। এভাবে বলবেন না, আমি নিতান্ত নগণ্য মানুষ। আপনার কাছে এলাম একটা বিষয় নিয়ে কিছু পরামর্শ ও অনুমতি নিতে। সে হবে ক্ষণ, এসো, আগে ভেতরে এসো। বিষ্ণু, এসো বাবা। জমিদার মশাইয়ের সঙ্গে তারা দুইজন বাড়ির ভেতরে প্রবেশ করল। বৈঠকখানার ঘরে রণ ও বিষ্ণুকে বসতে দিয়ে জমিদার মশাই গেলেন অন্দরমহলে। বৈঠকখানার ডান দিকের দেওয়ালে বেশ কয়েকটি বড় বড় তৈলচিত্র, হয়তো এগুলি কালী কিঙ্কর মহাশয়ের পূর্বপুরুষদেরই হবে। বাঁদিকের দেয়ালে ঝুলছে দুইটি বন্দুক। মেঝেতে একটা বড় কার্পেট পাতা। ঘরে ঢোকার দরজার ওপরে টানানো একটি বাঘের ছাল। ঘরে বেশ কয়েকটি ঝাড় লণ্ঠন ঝুলছে। ঘরের চারিদিকে তাকিয়ে এসবই দেখছিল রণ ডাকাত ও বিষ্ণু। এই প্রসঙ্গে বলে রাখি, জমিদার কালী কিঙ্করের বয়স 80-র কাছাকাছি। তিনি এখন আর তার জমিদারি দেখাশোনা করেন না বললেই চলে। তার 5 ছেলে ও 3 মেয়ে। ছেলে মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে। বড় ছেলের নাম সুধাংশু চট্টোপাধ্যায়, তিনি এখন জমিদারির বেশিরভাগটাই দেখাশোনা করেন। আর ছোট ছেলে বিনোদ চট্টোপাধ্যায়, তিনি থাকেন কলকাতায়। এরপর জমিদার মশাই ঘরে প্রবেশ করলেন। তারপর বললেন, তারপর রণ, কি উপকার আমি তোমার করতে পারি বলো? না, কোনো উপকার নয়, আমি অনুমতি নিতে এলাম শুধুমাত্র। তা বলো, কি অনুমতি তুমি নিতে এসেছো? তোমাকে অনুমতি দেওয়ার স্পর্ধা কি আমার আছে? আসলে জমিদার মশাই, আপনি হয়তো জানেন আমাদের জমিদার বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি নিজে কখনো আর ওই বাড়িতে যাইনি আর দুর্গাপুজো কখনো করিনি। এই শরৎকালটা আসলেই তখন আমার মনের মধ্যে লুকিয়ে থাকা এই সুপ্ত বাসনাটা প্রকাশ পেতে চাই। আমি ভাবছিলাম যদি আমাদের চৌগাছা গ্রামে একটা পুজোর আয়োজন করতে পারি। গ্রামবাসীদের সাথে কথাও বলেছি, তারাও রাজি,
এখন যদি আপনার অনুমতিটা পাই। মায়ের পুজো হবে, এতে আবার অনুমতির কি দরকার রানো? আমি কে মায়ের পুজো করার অনুমতি দেওয়ার? পুজো হবে, এ তো খুব আনন্দের বিষয়। আমিও যাব তোমার পুজো দেখতে। তুমি করো, ধুমধাম করে পুজো করো। সেই সময় বড় ছেলে সুধাংশু চট্টোপাধ্যায় বেশ ব্যস্তভাবে ঘরে এলেন। তার সঙ্গে আরও 3-4 জন লোক। সুধাংশুর হাতে একটা বন্দুক। সে এসে তার বাবাকে বলল, বাবা, আমি শিকারে বেরোচ্ছি। শুনলাম কালিয়াগঞ্জের দিকে একটা বাঘের উপদ্রব হয়েছে। গ্রামবাসীরা প্রায় অভিযোগ করে। যাই দেখি কিছু করা যায় নাকি। হ্যাঁ, সে যাও, কিন্তু শোনো। তারপর রণ ডাকাতকে দেখিয়ে বলল, সুধাংশু, ইনি হলেন চৌগাছা গ্রামের সিদ্ধেশ্বরী মন্দিরের পূজারী। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আমি চললাম। দাঁড়াও, শোনো। উনি চাইছেন চৌগাছা গ্রামে এবার একটা দুর্গা পুজো করতে, তাই আমার কাছে এসেছেন অনুমতি নিতে। আচ্ছা বলো তো, মায়ের পুজোর অনুমতি কি আমি দিতে পারি? দুর্গাপুজো তো আমাদের জমিদার বাড়িতেই হয়। চৌগাছা গ্রামে আবার দুর্গাপুজো করার কি কোনো প্রয়োজন আছে? সে কি বলছো সুধাংশু? মায়ের পুজোর দরকার অদরকার আবার কি? কেউ যদি চায়, সামর্থ্য থাকে, করতেই পারে। বাবা, তুমি এই বিষয়গুলো একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলেছো। আজকে দুর্গাপুজো করতে চাইছে, কালকে যদি আবার আলাদা জমিদারি চাই। এমনিতেই তো প্রায় একটা জমিদার বাড়ি বানিয়ে দিয়েছে ওই গ্রামে। সুধাংশু, কি বলছো কি তুমি? তুমি জানো ইনি কে? তখন রণ ডাকাত উঠে দাঁড়িয়ে বললেন, ঠাকুরমশাই, আপনারা দয়া করে এই বিষয় নিয়ে বিতর্ক করবেন না। আমি আসলে নিয়ম জানতে এসেছিলাম। দুর্গাপুজো করব কি করব না সেটার তো কোনো নিশ্চয়তা নেই। সুধাংশু ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রণ, তুমি কিছু মনে করো না বাবা, ও একটু এইরকম স্বভাবেরই। ও আসলে জানে না তুমি কে। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা। না না ঠাকুরমশাই, এমন কথা বলে আমাকে আর পাপের ভাগিদার করবেন না। আমি কিচ্ছু মনে করিনি। তারপর রণ ডাকাত ও বিষ্ণু সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু জমিদার মশাইয়ের অনেক অনুরোধে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারা বাড়ির দিকে রওনা দিল। তখন দুপুর গড়িয়ে বিকেল। ঠাকুরমশাই, জমিদার মশাই কি বললেন? হ্যাঁ, জমিদার মশাই তিনি আর কি বলবেন। পুজো করতে কি কেউ বারণ করতে পারে? হ্যাঁ, সেটাই তো। জমিদার মশাই খুব ভালো লোক। হ্যাঁ, ভীষণ ভালো লোক, কিন্তু এই বছর আর পুজো করা হবে বলে মনে হয় না। দিনু অবাক হয়ে বলল, কেন ঠাকুরমশাই, কি হয়েছে? পুজো করা কি আর চারটেখানি কথা? অনেক আগে থেকে আয়োজন না করলে করা যায় না। হাতে তো আর বেশি সময় নেই। এত অল্প সময়ে এত কিছুর আয়োজন করা সম্ভব না। দেখি পরের বছর যদি কিছু করা যায়। দিনুর মনটা খারাপ হয়ে গেল। হয়তো এই খবরটা শুনলে গ্রামবাসীদের সকলের মন খারাপ হয়ে যাবে। তিনি সবাইকে আশা দিয়েছিলেন যে দুর্গাপুজো হবে গ্রামে। এই বছর না হয় তিনি নাই করলেন দুর্গাপুজো, কিন্তু পরের বছর তখন তিনি কি অজুহাত দেবেন? না, তিনি দুর্গাপুজো করবেন, যে যাই বলে বলুক। কিন্তু জমিদার মশাই তাকে আশ্রয় দিয়েছে, তাকে তিনি কষ্ট দিতে চান না। কিন্তু জমিদার মশাই তো কষ্ট পাবে না। জমিদার মশাই তো পুজো করার জন্য রাজি। চলে আসার সময়ও তিনি বারবার করে বললেন পুজোটা যেন হয়। রণ রাতে বিছানায় শুয়ে এসবই ভাবছে রণ ডাকাত। তার দুই চোখের পাতা এক হচ্ছে না। আজ অবধি কেউ কখনো তার মুখের উপরে কোনো কথা বলার সাহস পায়নি। আজ তার দিকে একজন আঙুল তুলল। মন ভালো নেই রণ ডাকাতের। এ জীবনে আর কত কি সহ্য করতে হবে তাকে। এই সব ভাবতে ভাবতে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু সকাল হলো একজনের ডাকে। কেউ তার নাম ধরে বাইরে থেকে ডাকছে, রণ, রণ, বিষ্ণু, রণ। ঘুমের ঘোর তার এখনো কাটেনি। আবছা আবছা আওয়াজটা তার কানে এসে পৌঁছাচ্ছে। কে ডাকছে তাকে? এত সকালবেলা কে ডাকতে পারে?
ঝম করে তার চোখ খুলে গেল। তিনি উঠে বসলেন খাটের উপর। এ যে জমিদার মশাইয়ের গলার আওয়াজ, কিন্তু এত সকালবেলা তিনি কি করছেন এখানে? তাড়াতাড়ি দৌড়ে রণ বাইরে এলো। সদর দরজা খুলে দেখে জমিদার মশাই তার সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার ঠাকুর মশাই, এত সকাল সকাল আপনি এখানে কি করছেন? রণ, সর্বনাশ হয়ে গেছে। কাল তো তুমি দেখলে আমার বড় ছেলে সুধাংশু শিকারে বেরোলো তোমার সামনে দিয়ে, কিন্তু সন্ধে পর্যন্ত তার কোনো খবর নেই। তারপর তার সঙ্গে যাওয়া ছেলেরা হন্তদন্ত হয়ে এসে খবর দিল সুধাংশুকে ডাকাতে তুলে নিয়ে গেছে, আর বলছে আজ রাতের মধ্যে 5,000 টাকা আর 5টা সোনার হার যদি না দিই তাহলে ওরা আমার ছেলেকে বলি দিয়ে দেবে। ততক্ষণে বিষ্ণু উঠে চলে এসেছে ঘরের বাইরে। কি নাম সেই ডাকাতের, কিছু জানা গেছে? বলেছে সুখদেব নাম, বলেছে বাঘরা পাতার জঙ্গলে অপেক্ষা করবে। সুখদেব? রণ আশ্চর্য হয়ে তাকালো বিষ্ণুর দিকে। তারপর জমিদার মশাইকে বলল, আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমি দেখছি কি করা যায়। আমার ছেলেকে তুমি বাঁচাও রণ। আমার কাছে এই 3,000 টাকা আর এই 3টে সোনার হার ছিল, এগুলো তুমি ধরো। জমিদার মশাই একটি কাপড়ের পুটলি রণ ডাকাতের হাতে তুলে দিল। এগুলো আমি আপাতত নিচ্ছি, কিন্তু আশা করি এগুলোর কোনো প্রয়োজন হবে না। জমিদার মশাইয়ের ঘোড়ার গাড়ি থেকে ঘোড়াগুলিকে খুলে নিয়ে রণ ও বিষ্ণু তখনই বেরিয়ে পড়ল। জমিদার মশাইও তাদের সঙ্গে যেতে চাইছিল, কিন্তু রণ তাকে যেতে বাধা দিল। যে জঙ্গলের পরিচয় জমিদার মশাই দিলেন তা এখান থেকে বেশ অনেকটা দূরে। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। আজ মন্দিরের পূজার দায়িত্ব দিয়ে এসেছেন জমিদার মশাইকে। ঘোড়া ছুটে চলেছে তীরের গতিতে। বাঘরা পাতার জঙ্গল তার চেনা। এক সময় রণ এখানে অনেকটা সময় কাটিয়েছে। এ ছিল তার এক পুরনো ডেরা। কিন্তু এই সুখদেব কি সেই সুখদেব? এক সময় তার ছায়া সঙ্গী? পুরনো কথা মনে পড়ে যাচ্ছে রণর। জঙ্গলের মুখে এসে ঘোড়া থামালো তারা। তারপর ধীরে ধীরে এগিয়ে চলল জঙ্গলের ভেতরে যাওয়া পায়ে হাঁটা পথ ধরে। ঘন জঙ্গল, দূরে কিছু দেখা যায় না। বিষ্ণু বলল, সর্দার, আমরা এই জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো তাকে? আমরা খুঁজবো না, ওরাই আমাদের খুঁজে নেবে। এই জঙ্গল তো তোমার চেনা। হ্যাঁ সর্দার, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? যদি তাই হয় তাহলে তো... বিষ্ণুর কথা শেষ হওয়ার আগেই জঙ্গলের ভেতর গাছের আড়াল থেকে বেরিয়ে এলো 5 জন লোক। তাদের ঘিরে ধরল। প্রত্যেকের চেহারা দানবের মতো। মাথায় লাল কাপড় বাঁধা, কপালে লাল তিলক, কোমরে তরোয়াল, হাতে লাঠি। তাদের মধ্যে একজন বলল, কোথায় যাওয়া হবে? সুখদেবের সঙ্গে দেখা করব। তোমরা কি তার লোক? আপনি কে? আমাকে জমিদার মশাই কালী কিঙ্কর পাঠিয়েছেন। জমিদার মশাইয়ের ছেলে আপনাদের কাছে বন্দি আছে। আপনি ওই জমিদারের কে হন? আমি মন্দিরের পূজারী। তারপর বিষ্ণুকে দেখিয়ে বলল, ও আমার ভাগ্নে। সেই ব্যক্তির চোখের ইশারায় একজন এসে রণ ও বিষ্ণুর চোখ ও হাত বেঁধে ফেলল। তারপর তাদের ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে চলল তারা। বেশ অনেকক্ষণ এইভাবে চলার পর ঘোড়া থামল। তাদেরকে নামানো হলো ঘোড়ার পিঠ থেকে। তারপর তাদের চোখ খুলে দেওয়া হলো, কিন্তু হাত বাঁধাই থাকলো। জঙ্গলের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা, চারিদিকে উঁচু উঁচু গাছ, তার আশেপাশে কয়েকটি ছোট ছোট ঘর। বেশ কিছু লোক কাজ করছে এদিকে ওদিকে। একদিকে তাল গাছের সারি, তার পেছনে একটি নদী বয়ে চলেছে। ফাঁকা জায়গাটার মাঝখানে একটি বাঁশের মাচার উপরে বসে রয়েছে সুধাংশু, তারও হাত বাঁধা। সুধাংশু রণকে দেখে আশ্চর্য হয়ে গেল। সে বলল, আপনি কেন এসেছেন? আমার বাবা কোথায়? রণ ডাকাত কিছু বলার আগেই একটি ঘরের চালার মধ্যে থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি। শক্তপোক্ত শরীর, তেমনি লম্বা,
দেখে মনে হয় ইনি দলের সর্দার। সে এসে দাঁড়ালো রণ ডাকাতের সামনে। রণ বিষ্ণুকে যে নিয়ে এসেছিল সে বলল, এদেরকে জমিদার কালী কিঙ্কর পাঠিয়েছে। সেই লম্বা ব্যক্তিটি বলল, জমিদার মশাই নিজে না এসে তোমাদের পাঠিয়েছেন? ওনার ছেলেকে আপনারা নিয়ে এসেছেন শুনে উনি অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে পাঠিয়েছে। যা আনতে বলা হয়েছিল সেই জিনিসগুলো কোথায়? আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয় জেনে আপনি কি করবেন? আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা বলুন। আপনাদের দলের সর্দারকে, আমি তার সাথেই কথা বলবো। আপনার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে ডাকাতের আড্ডায় এসে আপনি আমার মুখের ওপর কথা বলছেন। এই জঙ্গল থেকে না আপনি বেরোতে পারবেন না ওই জমিদারের ছেলে। ভালোই ভালোই বলছি, যা আনতে বলেছিলাম সেগুলো এনেছেন কি না? ডাকাত দলের কিছু নিয়ম থাকে, যদি কেউ কথা বলতে চায় তাকে সসম্মানে সেই সুযোগ করে দেওয়া হয়। কিন্তু এখানে তো দেখছি উল্টো। একজন নিরস্ত্র বয়স্ক মানুষের হাত বেঁধে রেখে একজন যুবক তাকে ভয় দেখাচ্ছে। আমাদেরকে ডাকাতের নিয়ম শেখানো হচ্ছে? বলি, তুমি কোন ডাকাত দলের সর্দার শুনি? ওখানে উপস্থিত বেশ কিছু লোক হেসে উঠল, এমনকি বিষ্ণুও হেসে উঠল। তখন সবাই অবাক হয়ে বিষ্ণুর দিকে তাকালো। নিরস্ত্র বয়স্ক, বাহ, কথাটা সুন্দর বলেছেন। আচ্ছা, যদি হাতে অস্ত্র থাকতো তাহলে আপনি কি করতেন? তোমার মতো 10-20টাকে আমি একাই শুইয়ে দিতাম। এবার সুধাংশু বলে উঠল, আপনি কেন কথা বাড়াচ্ছেন? বাবা আপনাকে যা দিয়ে পাঠিয়েছে সেগুলো এদেরকে দিয়ে আমাকে মুক্ত করুন এখান থেকে। আপনি দেখছি সত্যিই একটা পাগল। তোমার মনে হয় আর বাড়ি যাওয়া হলো না জমিদারের ছেলে? তারপর একজনকে আদেশ করল, এই বুড়োটার হাত খোল, দেখি কতজনকে শুইয়ে দেয়। একজন এসে রণ ডাকাতের হাতের বাঁধন খুলে দিল। বলুন, আপনি আমাকে কোন অস্ত্র দিয়ে শুইয়ে দেবেন? বল্লম না তরোয়াল না লাঠি? আমি এখানে রক্ত গঙ্গা বইয়ে দিতে আসিনি, এইসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি চাইছিলাম তোমাদের সর্দারের সঙ্গে কথা বলতে, কিন্তু তোমাদের যখন এত ইচ্ছা লড়বার, তাহলে একটা লাঠি দাও আমার হাতে। একটা শক্তপোক্ত লাঠি এনে একজন রণ ডাকাতের হাতে ধরিয়ে দিল। বল, কে লড়বে আমার সঙ্গে প্রথমে? চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছে সেখানকার সমস্ত ডাকাত দলের সদস্যরা। মাঝে রণ। সেই ডাকাতের ইশারায় একজন শক্তপোক্ত যুবক লাঠি হাতে এসে দাঁড়ালো মাঝখানে। চারিদিকে ডাকাতদের হাসি আর চিৎকার। শুরু হলো দুইজনের লাঠি খেলা। কিন্তু ছেলেটি বেশিক্ষণ দাঁড়াতে পারল না রণ ডাকাতের সামনে। কয়েক সেকেন্ডের মধ্যেই 3-4টে লাঠির ঘায়ে সে প্রায় ধরাশায়ী হয়ে পড়ল। তারপর রণ ডাকাত বলল, এবার কে আসবে? এবার এলো আর একজন মধ্যবয়স্ক পুরুষ, দেখতে হিংস্র, পেশিবহুল শরীর। দেখেই বোঝা যায় ইনি শক্তপোক্ত লাঠিয়াল। সে রে রে করে তেড়ে আসলো রণ ডাকাতের দিকে, কিন্তু রণ ডাকাত নিচু হয়ে লাঠি এমনভাবে চালালো যে লাঠির ঘা তার পায়ে লেগে সে একেবারে ছিটকে পড়ল মাটিতে, আর উঠতে পারল না। পায়ের যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এবার ডাকাত দলের চিৎকার চেঁচামেচি অনেক কমে গেল। তারপর 4-5 জনের একই অবস্থা করল রণ ডাকাত। এইবার সেই ব্যক্তি নিজেই নামলো ময়দানে। বলল, এই বয়সে বেশ ভালোই ভেলকি দেখাচ্ছেন দেখছি। আপনি মন্দিরের পূজারি না লাঠিয়াল, কোনটা? কেন, মন্দিরের পূজারি কি লাঠি চালাতে পারে না? তারপর শুরু হলো দুইজনের লড়াই। বেশ কয়েক মিনিট ধরে চলতে লাগলো। এবার রণ ডাকাতকে বেশ কিছু লাঠির ঘা সহ্য করতে হলো তার পিঠে হাতে, কিন্তু তার তুলনায় দ্বিগুণ ঘা সহ্য করতে হলো সেই ডাকাতকে। দুইজনেই হাঁপিয়ে উঠেছে।
সাঁই সাঁই করে ঘুরছে রণ ডাকাতের হাতের লাঠি। সেই লাঠির মাঝে আসলে যে কারুর মাথার খুলি উড়ে যাবে। ভয়ানক ক্রুদ্ধ চেহারা তখন রণ ডাকাতের। গোল হয়ে দাঁড়িয়ে থাকা অন্যান্য ডাকাতেরা কিছুটা পিছিয়ে গিয়ে জায়গাটাকে আরো বড় করে দিল। এক সময় সেই ডাকাতের হাত থেকে লাঠিটা ছিটকে পড়ল মাটিতে। সেই ডাকাত তখন নিরস্ত্র। রণ ডাকাত হাতের লাঠি উঁচিয়ে ধরে তার দিকে তেড়ে গেল। বিষ্ণু তখন হাত বাঁধা অবস্থায় দৌড়ে এসে রণ ডাকাতকে আটকানোর চেষ্টা করলো। সেই ডাকাত তখন দুই হাঁটু মুড়ে বসে হাত জোর করে রণ ডাকাতকে বলল, আপনি কে প্রভু? আপনার আসল পরিচয়টা বলুন। তখন সেই ডাকাত দলের মধ্যে থেকে একজন ব্যক্তি হাসি মুখে এগিয়ে আসতে আসতে বলল, ডাকাতের ডাকাত কে জানিস কালী? বিষ্ণু ও রণ সেই আগন্তুক লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রণর হাত থেকে লাঠিটা খসে পড়ল। বিষ্ণুর মুখে হাসি। লোকটি রণ ডাকাতের দিকে হাস্য মুখে তাকিয়ে আবার সেই ডাকাতকে প্রশ্ন করল, কি রে কালী, ডাকাতের ডাকাত কাকে বলে জানিস না? সেই ডাকাত মানে কালী ডাকাত তখন বলল, হ্যাঁ জানি সর্দার, ডাকাতের ডাকাত তো রণ ডাকাত, তোমার গুরু ছিল। এখন সে তোর সামনে দাঁড়িয়ে। চোখ বিস্ফোরিত হয়ে গেল কালী ডাকাতের ও সেখানে উপস্থিত সমস্ত ডাকাতদের। ভগবানের সামনে আমরা যেমন দুই হাঁটু মুড়ে হাত জোর করে বসি, তখন সেই সমস্ত ডাকাতরা রণ ডাকাতের চারিদিকে দুই হাঁটু গেড়ে বসে পড়ল হাত জোর করে। কালী ডাকাত কাঁপা কাঁপা গলায় বলল, রণ ডাকাত। তারপর রণ ডাকাতের পা জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করুন বড় কর্তা, আমি না জেনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করুন। রণ ডাকাত দুই হাত দিয়ে তাকে তুলল। তারপর সেই নতুন আগন্তুক ব্যক্তিটিকে বলল, সুখদেব, তুই এখানে? তুই তো বলেছিলি ডাকাতি আর করবি না, চাষবাস করবি, সাধারণ মানুষের মতো জীবনযাপন করবি। কি হলো তোর সেই প্রতিজ্ঞা? কত বছর বাদে তোমাকে আর বিষ্ণুকে দেখছি সর্দার। আমি ডাকাতি ছাড়বো বলেছিলাম, কিন্তু ছেড়ে দিলে তুমি। আমি চেষ্টা করেছিলাম চাষবাস করবার, সাধারণ মানুষের মতন জীবনযাপন করবার, কিন্তু পারিনি। আমি আবার ফিরে আসলাম। এসে শুনলাম দল পুরো ভেঙে গেছে। তোমার আর বিষ্ণুর খবর কেউ আমাকে দিতে পারল না। কেউ বলল পুলিশ তোমাকে মেরে ফেলেছে, কেউ বলল তোমরা হিমালয়ে চলে গেছো, কেউ বলল তোমরা নাকি জেলে আছো। কিন্তু এসব কথা মন থেকে মেনে নিতে পারিনি সর্দার। আমি আবার নতুন করে দল খুললাম। এদেরকে আমি তোমার গল্প বলি, তোমার ডাকাত হওয়ার গল্প, তোমার বাবার গল্প, তোমার জমিদারির গল্প সব এরা জানে। তুমি ফিরে এসো সর্দার, তোমাকে ডাকাতি করতে হবে না। তুমি শুধু আমার সঙ্গে থাকো। তোমাকে ছাড়া আমরা অসহায় সর্দার। বলে কাঁদতে কাঁদতে সুখদেব রণ ডাকাতকে জড়িয়ে ধরল। আমি এখন একটা মন্দিরের পূজারি। ওই মন্দির এখন আমার সব কিছু। মনে আছে সেই তান্ত্রিকের কথা? তোর মনে আছে সেই একদিন বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল? আমরা ফিরছিলাম ডাকাতি সেরে, যে বলেছিল যে আমার সময় খারাপ আসছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। জানিস উনি কে? না, কে উনি? যাকে তুই ধরে এনেছিস তার বাবা। মানে জমিদার কালী কিঙ্কর চট্টোপাধ্যায়? উনি সেই তান্ত্রিক? রণ ডাকাত হাসল। কিন্তু তিনি তান্ত্রিক আবার জমিদার, তোমার সঙ্গে আবার দেখা হলো কি করে? আমি তো বিষয়টা ঠিক বুঝতে পারছি না। পরে একদিন দেখা কর, বুঝিয়ে বলবো সব। আচ্ছা, তুই তো এটা একবারও জানতে চাইলি না যে আমি এখানে কি করে এলাম? আমি জানতাম তুমি আসবে। পরে একদিন দেখা করব তোমার সঙ্গে, সেই দিন বলবো। তারপর দুইজন হাসতে লাগলো, সঙ্গে বিষ্ণুও। জমিদার কালী কিঙ্কর যে টাকা ও গহনা পাঠিয়েছিলেন
রণ ডাকাত সেটি সুখদেবকে দিতে চেয়েছিল, কিন্তু সুখদেব সেই অর্থ আর নেয়নি। তারপর সুধাংশুকে নিয়ে রণ ও বিষ্ণু সেখান থেকে বেরিয়ে আসে। সুখদেব তাদেরকে এগিয়ে দিয়ে যায় নড়াইলের জমিদার বাড়ির কাছাকাছি। সুধাংশু প্রায় বাকরুদ্ধ অবস্থায় আছে। তার সামনে আজ এত কিছু ঘটে গেছে যা সে কখনো কল্পনা করতে পারেনি। যে মানুষটাকে সে গতকাল সকালে অপমান করেছে সে হলো সেই ডাকাতের ডাকাত রণ ডাকাত, যার গল্প সে ছোট থেকে শুনে এসেছে তার বাবার কাছে। তার বাবা কি জানে ইনি রণ ডাকাত? নিশ্চয় জানে, না হলে কেন পাঠাবে আমাকে উদ্ধার করার জন্য? এই সব কিছু চলছিল সুধাংশুর মাথার মধ্যে। জমিদার বাড়ি পৌঁছে দেখা যায় জমিদার কালীকিঙ্কর সেখানে উপস্থিত আছেন। ছেলেকে ফিরে পেয়ে জমিদার বাড়িতে তখন উৎসবের মেজাজ। রণ ও বিষ্ণু তাদের কাছে তখন ভগবানের সমান। তখন অনেক রাত হয়ে যাওয়ায় জমিদার কালীকিঙ্কর রণ ও বিষ্ণুকে সেই রাতটি তাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন। জমিদার মশাইয়ের কথা রণ ডাকাত ফেলতে পারেন না। রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন রণ ও জমিদার মশাই গল্প করছেন তখন ঘরে প্রবেশ করল সুধাংশু। সে এসে হাত জোড় করে হাঁটু গেড়ে বসল রণ ডাকাতের সামনে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছিলাম। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি যে হন সেটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে আপনি আমার ভগবান। আমি বাবার কাছে আপনার অনেক গল্প শুনেছি, কিন্তু বাবা আমাকে কখনো বলেনি যে আপনি সেই মানুষ। আমি যদি আগে জানতাম যে আপনি সেই রুদ্রকিশোর মুখোপাধ্যায় তাহলে আমি নিজে গিয়ে দেখা করতাম আপনার সাথে। আপনি এতদিন ধরে চৌগাছা গ্রামে আছেন, অথচ আপনার সাথে আমার কখনো দেখা হয়নি। রণ ডাকাত তার হাত ধরে তুলে নিয়ে তাকে পাশে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বলল, আসলে তোমার বাবা আমার পরিচয় কাউকে জানাতে চায়নি। এখন এই জগতে গুটি কয়েক মানুষ বেঁচে আছে যারা আমাকে জানে। আজ আরও অনেক মানুষ জেনে গেল আমার পরিচয়। আমার তো আর শত্রুর অভাব নেই। আপনার শত্রু আজ থেকে আমারও শত্রু। আর চৌগাছা গ্রামে কিন্তু এবার ধুমধাম করে দুর্গাপূজা হবে। আমি নিজে যাব দুর্গাপূজার তদারকি করতে। তবে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আপনাকেও কিন্তু দুর্গাপূজার সময় একদিন আমার বাড়িতে এসে আমার সাথে গল্প করতে হবে। বেশ বেশ, তাই হবে। পরদিন ভোরবেলা উঠে রণরা চৌগাছা গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। সেই দিন থেকে চৌগাছা গ্রামে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। গ্রামে বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যে খুশির হাওয়া বইছে। তাদের গ্রামে দুর্গাপুজো হবে। বাঁশ দিয়ে মন্দির তৈরি হলো, বিচারি দিয়ে ঢেকে দেওয়া হলো, বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো চারিদিক, কাঠ দিয়ে তৈরি হলো বেদি। তারপর শুরু হলো মায়ের মূর্তি। রাতের বেলা প্রদীপের আলোতে ভরে থাকতো পূজা প্রাঙ্গণ। পুজোর এই 5 দিন গ্রামের সব মানুষের বাড়ি হয়ে উঠেছিল তাদের হাতে তৈরি মায়ের এই আটচালার মন্দিরটি। ধুমধাম করে দুর্গাপুজো হয় সে বছর। জমিদার মশাই, তার ছেলেরা, তাদের বউয়েরা, তাদের ছেলে মেয়ে সকলেই এলো রণ ডাকাতের পুজো দেখতে। আশেপাশের গ্রাম থেকেও লোক আসতে থাকলো পুজো দেখতে। আসলে জমিদার বাড়ির পুজোতে সাধারণ মানুষেরা সেভাবে আনন্দ করতে পারে না। তারা পুজো দেখতে যেত, খাওয়া দাওয়া করতো, তারপর চলে আসতো। কিন্তু এ পুজো তো আর কোনো জমিদারের নয়, এ পুজো গ্রামের সকল মানুষের। তাই এই পুজোতে সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ যেন ধরে রাখা যায় না। রণ ডাকাতও একদিন জমিদার বাড়িতে গেলেন পুজো দেখতে। তিনিও কথা রাখলেন। রণ ডাকাতের গুরুত্ব আরও বেড়ে উঠল চৌগাছা গ্রাম সহ নড়াইলের জমিদার বাড়িতে। দশমীর দিন মায়ের বিসর্জন দিয়ে এসে রণ ও বিষ্ণু বসে আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সিঁড়িতে। রণ বিষ্ণুর পিঠে হাত রাখল, তারপর বলল, বিষ্ণু, মা আবার ফিরে এলো আমার কাছে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। রণ ডাকাতের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আর রণ ডাকাতের আরও গল্প আছে, সেগুলিও তোমরা শুনে নিও। এই গল্পটি আমার লেখা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু এই চ্যানেলের নিয়মিত দর্শক, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।